সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি বুরহানুদ্দিন মাস্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আজকের ওয়ান শট ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফাইন্যান্স ফার্স্ট পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ একটি চ্যাপ্টার, যেখান থেকে আমরা সহজেই 10 নাম্বার নিশ্চিত করতে পারি, সেই চ্যাপ্টারটি হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। সো আজকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন চ্যাপ্টারটা পড়ব ইনশাআল্লাহ। দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে আজকের 1 ঘন্টা বা তার কম সময়ের এই ক্লাসটির মাধ্যমে আমরা 10 নাম্বার কিন্তু নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ওকে, সো আমরা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিবা এবং ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবা। সো আমরা ক্লাসটা শুরু করি। দীর্ঘমেয়াদী অর্থায়ন কাকে বলে? দেখেন, আমরা যখন ফাইন্যান্স ফার্স্ট পেপার চ্যাপ্টারটি পড়তেছিলাম তখন নিশ্চয়ই তোমাদের মনে আছে সময়ের ভিত্তিতে অর্থায়ন হচ্ছে 3 প্রকার: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। ওখানে কিন্তু আমরা পড়েছি নবম দশম শ্রেণী থেকেই কিন্তু আমরা পড়ে আসতেছি যে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে বোঝায় 5 বছর বা 5 বছরের অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে বলা হয় দীর্ঘমেয়াদী অর্থায়ন। সো খুব সহজ একটি সংজ্ঞা, এটা নিশ্চয়ই আমরা সবাই জানি। সো এটা নিয়ে আর বেশি ডিসকাশন করব না, নেক্সট টপিকে আমরা যাচ্ছি। দেন আমাদের পরবর্তী টপিক হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। দেখেন, অর্থায়ন করতে গেলে বাস্তবিকভাবে আমরা 2 ধরনের অর্থায়ন দেখি, একটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস কিন্তু অনেক ব্রড, তার মানে অনেকগুলো উৎস তার রয়েছে। তবে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস কিন্তু 4টির মধ্যে সীমাবদ্ধ। সো দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস 4টি। এই যে দেখেন, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণকৃত মূলধন, সংরক্ষিত তহবিল। এই দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস থেকে কিন্তু এসএসসি তো প্রশ্ন আসেই, বরঞ্চে আমরা যে এডমিশন টেস্টের জন্য পড়ালেখা করি সেই এডমিশন টেস্টে প্রত্যেকবারেই ফাইন্যান্স পোর্শন থেকে যে কোয়েশ্চেন আসে ওখানে একটা কোয়েশ্চেন আপনি 100% পাবেন, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। ওকে, নিচের কোনটি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস, নিচের কোনটি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস নয়, এই বলে কিন্তু অহরহ প্রত্যেক বছর কিন্তু এমসিকিউ কিন্তু এসে থাকে। সো আমরা খুব মনোযোগ সহকারে কিন্তু এটা পড়বো ইনশাআল্লাহ। ওকে, দেখেন, দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হচ্ছে 4টি। ফার্স্ট ওয়ান হচ্ছে সাধারণ শেয়ার, এরপর হচ্ছে অগ্রাধিকার শেয়ার, এরপর হচ্ছে ঋণকৃত মূলধন, এরপর হচ্ছে সংরক্ষিত তহবিল। এখন দেখেন, এই 4টি উৎসকে আমরা 4টা ডাক নাম দিয়েছি। একজন মানুষের যেমন নিকনেম থাকে, অনেকগুলো নাম থাকে, ঠিক সেমভাবে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণকৃত মূলধন এবং সংরক্ষিত তহবিলে আমরা 4টা নিকনেম দিয়েছি। ওকে, সাধারণ শেয়ারকে আমরা বলতেছি মা, অগ্রাধিকার শেয়ারকে আমরা বলতেছি পরিবারের ছোট ছেলে বা মেয়ে, আর ঋণকৃত মূলধনকে আমরা বলতেছি মেহমান, আর সংরক্ষিত তহবিলকে আমরা বলতেছি জননীর চুরি করা অর্থ। ওকে, এখন দেখেন, এই দিন নিকনেমগুলো কেন দেওয়া হয়েছে? এগুলো কি আন্তাজে দেওয়া হয়েছে? না, এগুলো হচ্ছে এই যে এখানে যে 4টি উৎসকে আমরা দেখতেছি, এই 4টি উৎসের প্রত্যেকটি উৎসের আলাদা আলাদা কিন্তু কি আছে, ক্যারেক্টার আছে, আলাদা আলাদা ফিচার আছে, বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই বৈশিষ্ট্যগুলো আমাদের সমাজে কার সাথে মিলে বা আমাদের পরিবারের কার সাথে মিলে, এটার সাথে নির্ভর করে বেস করে কিন্তু আমরা নিকনেমগুলো সিলেক্ট করেছি। তার মানে একজন সাধারণ শেয়ার হোল্ডারের যে যে বৈশিষ্ট্যগুলো আছে হুবহু একই ধরনের বৈশিষ্ট্য হচ্ছে আমার মা, আপনার মা, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মা। তার মানে আমাদের ফ্যামিলিতে আমাদের যে মা আছে ওই মার যে ক্যারেক্টারগুলো আমরা দেখতে পাই সেম ক্যারেক্টার হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের। আমাদের ফ্যামিলিতে যে ছোটো ছেলে বা মেয়ে থাকে ওই ফ্যামিলির ছোটো ছেলে বা মেয়ের স্পেশাল কিছু ক্যারেক্টার থাকে। এই স্পেশাল ক্যারেক্টারগুলো হুবহু হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের। আমাদের ফ্যামিলিতে মেহমানরা কিন্তু আসে, ওই মেহমানদের কিছু স্পেশাল ফিচার্স থাকে। এই ফিচারগুলা লাইক দ্যাট ঋণকৃত মূলধন হোল্ডারদের। আমাদের মারা, বাবা যখন দিন শেষে চাকরি থেকে ফেরে তখন মা কিন্তু বাবার শার্ট প্যান্ট এগুলো গুছিয়ে রাখতে চায়,
তখন দেখবেন শার্ট প্যান্টে যদি ভাঙতি টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা নোট পায়, মা কিন্তু ওগুলো বাবাকে দেয় না। উনি কী করে, এগুলো ওখান থেকে নিয়ে আলমারির একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু সংরক্ষণ করে। হ্যাঁ, ওটা করে না, মা কিন্তু এগুলো জমিয়ে জমিয়ে বাপের বাড়িতে চালান করে তা কিন্তু না। মা এগুলা আমাদের ফ্যামিলিতে যখন কোনো একটা কাজে ও টাকার দরকার হয় বা হঠাৎ করে মেহমান চলে আসলো, কেউ নেই, তখন কিন্তু মা তার গোপন গুপ্তধনগুলা কিন্তু বের করে দেয়। ওকে, ঠিক সেমভাবে একজন জননীর যে চুরি করার যে অভ্যাস, লাইক দ্যাট হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানও তার শেয়ার মালিকদের কাছ থেকে বলে হোক না বলে হোক একটা অ্যামাউন্ট কিন্তু রেখে দেয়, যেটাকে আমরা বলি সংরক্ষিত তহবিল। এখন দেখেন, তাহলে সাধারণ শেয়ার হচ্ছে মা, তাহলে মার ক্যারেক্টারগুলো কার মতো, সাধারণ শেয়ার হোল্ডারদের মতো। তাহলে বলেন তো আপনার ফ্যামিলির পরিচালককে, আপনার ফ্যামিলির পরিচালক কিন্তু আপনার মা এবং বাবা। কিন্তু বাবা কর্মব্যস্ততার কারণে ওনার জীবনটাই অর্ধেকেরও বেশি সময় কিন্তু চলে যায় বাইরে বাইরে, তাহলে পরিবারের প্রত্যেকটি বিষয়ে হস্তক্ষেপ করার মতো সময় কিন্তু তার হয় না। সেজন্য দেখবেন বাবা পরিচালক হলো সুপ্তভাবে সব কিছুর পরিচালক কিন্তু মাই হয়। ওকে, তাহলে একজন মা যেমন একটা ফ্যামিলির পরিচালক, ঠিক সেমভাবে এই 4 জন থেকে তো মূলধন নিয়ে, অর্থ নিয়েই তো ব্যবসা রান করা হয়েছে। কিন্তু এই 4 জনের মধ্যে সর্বপ্রথম এবং সর্বপ্রথম ও সর্বশেষ একমাত্র বলতে পারেন পরিচালক হওয়ার অধিকার শুধু কার, সাধারণ শেয়ার হোল্ডারদের। তার মানে একটা কোম্পানির পরিচালক শুধুমাত্র কারা হতে পারে, সাধারণ শেয়ার হোল্ডাররা হতে পারে, লাইক দ্যাট মার মতো। এখন মা পরিচালক নির্বাচিত হতে পারে ফ্যামিলির। উক্ত সময়ে যদি ফ্যামিলির কোনো একজন ছোটো ছেলে বা মেয়ে ফ্যামিলির, তারা যদি ফ্যামিলির কোনো একটা বিষয়ে ডিরেক্টরশিপ নেওয়ার জন্য আসে বা কোনো একটা বিষয়ে নাক গলায়, কোনো একটা বিষয়ে তারা হস্তক্ষেপ করে, মা কি এটা মেনে নেয় না? মা বলে যে থাপ্পড় মারব, দাঁত সবগুলা ফেলে দিব, এই ধরনের একটা কি দেয়, আমাদেরকে হুমকি দেয়, ঠিক না? ঠিক সেমভাবে একজন ছোট ছেলে বা মেয়ে যেমন একটা ফ্যামিলির পরিচালক হতে পারে না, ঠিক একইভাবে একটা কোম্পানির পরিচালক কখনো সাধারণ শেয়ার হোল্ডাররা হতে পারে না। এরপর হচ্ছে মেহমানরা। আমাদের কিছু মেহমান আছে, সবাই না, কিছু স্পেসিফিক কিছু মেহমান আছে যারা কিন্তু দেখবেন মেহমান কিন্তু আমার ফ্যামিলির বিষয়ে তারা সব সময় তাদের লম্বা নাকটা দিয়ে দিবে। আচ্ছা বলেন, আমরা হয়তো মেহমানের সামনে কিছু বলি না, কিন্তু মনে মনে বলি, আরে বেটা তোর বাচ্চা বউ বাচ্চা কি করতেছে দেখ, ওদেরকে আগে সামলা, আমার ফ্যামিলি নিয়ে পরে ভাবতে আসিস। এই ধরনের একটা মনোভাব কিন্তু আমরা রাখি। কারণ মেহমানকে আমরা যতই বেশি সমাদর করি না কেন, কিন্তু ফ্যামিলির বিষয়ে কখনো কনসিডার করি না। কারণ আমার ফ্যামিলির বিষয়ে কর্তা হচ্ছে আমার মা বাবা। এই মা বাবা ছাড়া পৃথিবীর আর কেউ আমার ফ্যামিলির ডিরেক্টরশিপ পেতে পারে না। ওকে, ঠিক সেমভাবে একটা প্রতিষ্ঠানের ঋণকৃত মূলধন হোল্ডাররা অর্থাৎ মেহমানরা কখনো কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। ওকে, এরপরে দেখেন, ধরেন অনেক সময় এরকম হয় না যে আপনার বড় বোনের বিয়ে, এখন বড় বোনের বিয়ে যখন, তখন মা বলতেছে আমাদের তো একটা কনভেনশন হল লাগবে, এমন একটা কনভেনশন হল লাগবে যেটাতে কস্ট মিনিমাইজ করা যাবে কিন্তু মেহমানরা স্যাটিসফাইড হবে। সেই লোককে মা বাবাকে নির্দেশ দিল, মা বাবাকে আবদার করে বলল যে ওগো আপনি আজকে বাসায় ফেরার পথে অফিস থেকে আপনি সবগুলো কনভেনশন হলের একটু খবর নিয়ে আসিয়েন। বাবা আসলো, খবর নিল, নেওয়ার পরে মাকে বুকে হাত দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে মার কাছে বলতেছে জিসি কনভেনশন 2 লক্ষ টাকা, আহাত কনভেনশন 1,50,000, ক্যাবি কনভেনশন 1,50,000, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন হল 3 লক্ষ টাকা। এভাবে যখন বলতেছে, হঠাৎ করে ছোট ছেলে বা মেয়ে সদ্যমাত্র কলেজে ভর্তি হয়েছে, ও লাফ দিয়ে উঠে বলতেছে না না না, আমি কলেজে যাওয়ার সময় ইন্টারন্যাশনাল কনভেনশন হল দেখেছি, অনেক সুন্দর, আপুর বিয়ে কিন্তু ওটাতে দিতে হবে। আচ্ছা বলেন তো, ও যে ওর সিদ্ধান্ত দিয়েছে মা বাবাকে এটা অ্যাপ্রিসিয়েট করে না।
মা দেখবেন ও কথা বলে শেষ করতে পারে নাই, মা দেখবে যে জুতাটা হাতে নিয়ে ফেললো, ঠিক আছে, জুতা হাতে নিয়ে দেখবে যে ধুমকায় দৌড় দিবে কার দিকে, ছেলের দিকে বা মেয়ের দিকে, বলতে জুতা দিয়ে ফিটাই উজু করে ফেলবো। এখনো পড়ালেখা করতেছো, তোমার কাছে হচ্ছে পড়ালেখা করা, বড়দের মাঝে কথা বলো বেয়াদব কোথাকার। তার মানে এটার অর্থ হচ্ছে অগ্রাধিকার শেয়ার মালিকরা কোম্পানির কোনো বিষয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, লাইক দ্যাট ছোট ছেলে বা মেয়ের মতো, যারা পরিবারের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা রাখে না। তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের ভোটাধিকার আছে নাকি নাই? নাই। ভাগ্নে কান্না করতেছে, কিছুক্ষণ পরে মামা আসলো, আসি বলতেছে এই ভাগ্নে কান্না করতেছে কেন? বলছে মাকে বললাম আফুর বিয়েটা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে দেওয়ার জন্য, কিন্তু মা বলতেছে জুতা দিয়ে ফিটাবে। এখন মামা হাত ধরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি বলতেছি, গিয়ে আপার কাছে গিয়ে বলতেছে, অর্থাৎ মামা মামার বোনের কাছে গিয়ে বলতেছে আপা ও তো ভালো কথাই বললো, চট্টগ্রাম শহরের মধ্যে অনেক লুক্রেটিভ একটা কনভেনশন হল হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন হল, মেহমানরা অনেক স্যাটিসফাইড হবে। এখন মা হচ্ছে ঠান্ডা মাথার খেলোয়াড়, ঠিক আছে, মা ঠান্ডা মাথায় ভাইকে বলল আচ্ছা ভাই এটার ভাড়া তো 3 লক্ষ টাকা, তো একটা কাজ কর আমি 1,50,000 টাকা দিই, তুই 1,50,000 টাকা দিয়ে আমাকে হেল্প কর। আচ্ছা বলেন তো মামা কি দিবে বলে? না, মামার চেহারা পরক্ষণেই কালো হয়ে গেল। কেন? কারণ মামা বলতেছে আল্লাহ কোন দুঃখে যে পড়লাম। কিছুক্ষণ পরে 1 মিনিট ভাবার পরে বলতেছে না 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 আপা আপনি মুরব্বী মানুষ, আপনি যাই বলেন ওটাই ভালো, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কনভেনশন হল দরকার নাই, আপনি মুরব্বী যেটা বলেন ওটাই ভালো হবে, ঠিক আছে। তাহলে বলেন তো মা মামাকে ঠান্ডা মাথায় একটা কি দিয়ে দিল? বাস দিয়ে দিল। তাহলে বলেন তো মামাকে ফ্যামিলির কোনো সিদ্ধান্তর বিষয়ে নাক গলাতে সুযোগ দিয়েছে নাকি দেয় নাই? দেয় নাই। তার মানে মামার কি ভোটাধিকার আছে নাকি নাই? নাই। ঠিক সেমভাবে কোম্পানির কোনো বিষয়ে ঋণকৃত হোল্ডাররা কখনো নাক গলাতে পারে না, অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। তাহলে বলেন তো শেষমেশ কনভেনশন হলটা বাছাই করবেন কে? অবভিয়াসলি মা। ওকে, সো মা যেহেতু বাছাই করবেন, তাহলে বলেন ফ্যামিলির কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ভোটাধিকার প্রয়োগ করতে পারে কে? মা। ঠিক সেমভাবে একটা কোম্পানির কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকালে ভোটাধিকার প্রয়োগ করার একমাত্র ক্ষমতা কে রাখে? সাধারণ শেয়ার হোল্ডাররা। সো সাধারণ শেয়ার হোল্ডারদের ভোটাধিকার আছে। দেন এরপরে বাস্তবিক একটা বিষয়ে আমরা আসি। আমরা যখন স্কুলে পড়তাম, স্কুল থেকে যখন বাসায় ফিরতাম বা অনেক সময় একের সাথে বসে ফ্যামিলির সবাই বসে কিন্তু আমরা লাঞ্চ করতাম বা ডিনার করতাম রাতে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ধরেন অনেক সময় এরকম হয় না, টাকার ক্রাইসিস চলতেছে বা বাবা সুযোগ পায় নাই, মার কাছে অত বেশি টাকা ছিল না, যে কোনো একটা রিজনে কিন্তু ফ্যামিলিতে বাজার করা হয় নাই। গতকালকে বাজারের সময় ছিল, বাজার করা হয় নাই। এখন আজকে মাছ আছে 1 টুকরা মাছ, এটা হচ্ছে ডাইনিং টেবিল, এখানে খাইতে বসছে মা, বাবা, বড় ভাই, ছোট ভাই, ঠিক আছে। মাছ আছে কয় টুকরা? 1 টুকরা মাছ আছে। এখন বলেন এই 1 টুকরা মাছটা কার প্লেটে যাবে? বাবার প্লেটে? মার প্লেটে নিয়ে খেয়ে ফেলবে? মা কি রাক্ষস? বড় ভাইয়ের প্লেটে যাবে নাকি ছোট ভাইয়ের প্লেটে যাবে? 100% ছোট ভাইয়ের প্লেটে যাবে। কেন? মা জানে ছোট ভাইয়ের প্লেটে যদি এটা না যায়, এই প্লেটটা কমপক্ষে 3-4 রুম দূরে চলে যাবে, বা একটু ভদ্র হলে বলবে এভাবে আম্মু আজকে আমার খাইতে ইচ্ছা করতেছে না। এখন মা তো জানে কেন খাইতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে, কারণ মাছ মাংস কোনো কিছু নাই বলে। সেই জন্য মা কি করে, আর মা বাবার শেষের সন্তান যেটা থাকে এটার প্রতি মা বাবার একটু দরদও বেশি থাকে, ঠিক আছে। সেই জন্য দেখবেন এই 1 টুকরা মাছের টুকরাটা কারো প্লেটে যাবে না, শুধু একমাত্র কার প্লেটে যাবে? ছোট ছেলে বা মেয়ের প্লেটে যাবে। ওকে, তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে লভ্যাংশ হয়, লাভ হয়, ওই লাভের স্পেসিফিক একটা অংশ কেউ পাক বা না পাক, সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে কি পাবে না পরের কথা, কিন্তু কাকে দিয়ে দিবে? অবভিয়াসলি ছোট ছেলে বা মেয়েকে দিয়ে দিবে। তার মানে প্রতিষ্ঠানের লভ্যাংশ হার সব সময় কাটটা ফিক্সড, ছোট ছেলে বা মেয়েটা, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরটা নির্দিষ্ট। ওকে, নির্দিষ্ট।
এখন ক্রাইসিস চলতেছে, এভাবে দিনকাল চলতেছে। হঠাৎ করে বোন কল দিল, আম্মা আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে ননদকে নিয়ে আসতেছি আপনার কাছে বা আমাদের বাড়িতে আসতেছি। এখন এভাবে আসতে যখন বলতেছে, অথচ ফ্যামিলিতে ক্রাইসিস চলতেছে, মা কি কখনো বলে না না আসিও না, আমাদের বাসায় শুধু এক টুকরা মাছ আছে, বাজি খাইতে পারতেছে না নিজেরা, এরকম কি বলে? না, মা এমনভাবে বলে বুঝতে পারে না ওই পার্ট থেকে মেয়ে যে ফ্যামিলিতে কি ক্রাইসিস চলতেছে। মা বলে যে হ্যাঁ আসতে বলো, ঠিক আছে, কোন দিন আসতেছে, কয়টা বাজে আসতেছে। এখন ফোন রাখার সাথে সাথে মার ধরফড়ি কিন্তু শুরু হয়ে যায়। উনি কি করে, যার যার কাছ থেকে টাকা হাওলাত নিতে পারবে, ঋণ নিতে পারবে, ওনাকে কল দেয়। যখন ঋণ পায় না তখন দেখবা মার গলার চেনটা খুলে দিয়ে হলো বাবাকে বলে বাজার করে নিয়ে আসো। তাহলে বলেন ফ্যামিলির ক্রাইসিস হোক, ব্যবসা আপনার ফ্যামিলিতে টাকা থাকুক আর না থাকুক, কার্ডটা নির্দিষ্ট থাকবে। দেখেন মেহমান, বড় বোনদের শ্বশুর গোষ্ঠী, ওদের জন্য কিন্তু নির্দিষ্ট থাকবে, কারণ ওইটার উপর কিন্তু অনেকাংশ আবার নির্ভর করে মেয়ে সুখে থাকবে কি থাকবে না, মেয়েকে খুঁটা দিবে কি দিবে না। সেই জন্য মা বাবা না পারলেও গলার চেন বন্ধক দিয়ে হলো মহাজনের কাছে টাকা এনে কিন্তু তাদের জন্য চিংড়ি, গরু ভুনা, খাসি ভুনা করে কিন্তু, ঠিক না? তাহলে বলেন প্রতিষ্ঠানে আপনার মুনাফা হোক বা না হোক, ঋণ হোল্ডার যারা আছে, যারা ব্যবসায়ী ঋণ দিয়েছে, তাদেরকে কি সুদ মকুব করে দেয়? না। তার মানে তাদেরকে সুদ দেওয়াটা ফরজ, ব্যবসায়ের হোক লাভ হোক ক্ষতি। তাহলে বলেন তো তারা নির্দিষ্ট হারে যে সুদ পায়, এটাকে ফিক্সড নাকি ফিক্সড না? ফিক্সড। তাহলে তাদের সুদের হার কেমন? নির্দিষ্ট হারে সুদ। ওকে, এখন দেখেন পাওয়ার পরে দেখেন মাছটা তো নিয়ে ফেললো ছোট ছেলে বা মেয়ে নিয়ে ফেললো। এখন নিয়ে ফেলার পরে দেখবেন মাছের প্লেটে ওই যে মাছ রাখছে, শেষ টুকরা মাছটা রাখছে, পাতিলের মধ্যে কিছু মরিচ ছিল বা ঝুল ছিল, দেখবেন ওগুলো ওখানে রাখছে। এখন ছোট ছেলে মাছটার টুকরাটা নিয়ে ফেলার পরে প্লেটে লেগে থাকা যে ঝুল বা মরিচগুলো ছিল, বলেন তো এগুলো কে খাবে? এগুলো কি ফেলে দে? না। এগুলো বাবা খায়? জীবনেও না। বড় ভাই খাবে? সে তো এমনও খাবে না, কারণ তার রাগ আছে মাথায় যে যা যায় সব ছোট ছেলে, ঠিক না? এখন এগুলো খাবে কে? দেখবেন মা সবার শেষে ওখানে কিছু ভাত দিবে, একদম মুছে সবগুলো পরিষ্কার করে নিয়ে ফেলবে। তাহলে মার অংশটা নির্দিষ্ট ছিল নাকি অনির্দিষ্ট ছিল? অনির্দিষ্ট ছিল। মা হচ্ছে এমন একটা প্রাণী, থাকলে খাবে, না থাকলে খাবে না। ইভেন 3 টুকরা মাছ থাকলো, 4 জন যদি খেতে বসে, দেখবেন বাবা, ছোট ভাই, বড় ভাইয়ের প্লেটে মাছের টুকরাগুলা যাবে, শেষমেশ মা কিন্তু খাবে না। ওনার কথা হচ্ছে থাকলে খাবে, না থাকলে খাবে না। ঠিক সেমভাবে ব্যবসা প্রতিষ্ঠানে লাভের অংশটা সব সময় অনির্দিষ্ট হচ্ছে কার? সাধারণ শেয়ার হোল্ডাররা। তারা থাকলে খাবে, না থাকলে খাবে না। তাহলে তাদের লভ্যাংশ হার কেমন? অনির্দিষ্ট। লভ্যাংশ হার কেমন? অনির্দিষ্ট। ওকে, দেন এরপরে দেখেন, ধরেন আজকে 4 জন খাইতে বসলেন, ঠিক আছে, মাছ আছে 1 টুকরা, খাইতে বসলেন 4 জন, মা, বাবা, বড় ভাই, ছোট ভাই, ঠিক আছে, খাইতে বসলেন। এখন হঠাৎ করে ভাত প্লেটে নিচ্ছে, এখনো তরকারি নেয় নাই, হঠাৎ করে কলিং বেল বাজলো, বাজার সাথে সাথে মা দৌড় দিয়ে খুলতে গেল, বলতে কে? আমি আম্মা। এখন মা দরজা খোলার পরে বলতেছে, আল্লাহ আমার নবাবজাদা আসছে, হ্যাঁ এতদিন পরে কুত্তেকে, আমার মেয়ে কেমন আছে, নাতি কেমন আছে, আমার বেআইনরা কেমন আছে। আচ্ছা বলেন তো কারে বলছে? বোনের জামাইকে বলছে। দরজা খোলার পরে মা বলছে, আসো আসো বাবা, অনেকদিন পরে ঢুকেছে। কিন্তু মা সত্যিকার অর্থে রান্নাঘরে গিয়ে একটু হলেও মন খারাপ করছে, করে বলতেছে, হ্যাঁ কেমন ব্যাককেল জামাই যে খাওয়ার টাইমে চলে আসে, একটা কলও দেয় না, হ্যাঁ মাছ আছে মাত্র 1 টুকরা, ঠিক আছে, যদি আগেভাগে খবর দিত যার করা হলো একটা মুরগি নিয়ে আসতাম আর কি, ঠিক আছে। আচ্ছা যাক, এসে যখন গেছে কি করার আর, বলছে বাবা বসো বসো, ডাইনিংয়ে বসাই দিছে, মেহমান বসছে। এখন মাছ আসছে 1 টুকরা। এখন বলেন মাছের টুকরাটা কার প্লেটে যাবে?
বলেন তো, ছোট ছেলের প্লেটে যাবে না, মাছের টুকরা কার প্লেটে যাবে? মেহমানের প্লেটে যাবে। এখন ছোট ছেলে যদি বলে যে ভাত খাবো না, মা বলবে যে খাইতে হবে না, প্রতিদিন ভাত খাইতে হয় না, যা আজকে না খাইলেও চলবে, ঠিক আছে, না খাইলেও কোনো প্রবলেম হবে না। তাহলে বলেন ব্যবসা প্রতিষ্ঠানে কখনো যদি আপনি দেখেন বিলোপ সাধন হয়ে যায়, ঠিক ওই সময়ে ব্যবসা প্রতিষ্ঠানের যে লভ্যাংশ থাকে বা মূলধন থাকে, ওই লভ্যাংশ এবং মূলধন ফেরত সবার প্রথমে কে পাবে? মেহমান পাবে। ইভেন বিলোপ সাধন না হোক, ব্যবসায় লাভ হয়েছে, ওই লাভের অংশটার উপর সর্বপ্রথম দাবি টাকা মেহমানের, প্রায়োরিটি অলওয়েজ ফার্স্ট মেহমান। ওকে, ঠিক সেমভাবে ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশ প্রদানকালে বা মূলধন ফেরত দানকালে সবার প্রথম দাবি হচ্ছে কার? সর্বপ্রথম দাবি হচ্ছে ঋণকৃত মূলধন হোল্ডারের। এখন মেহমানকে যতই বলি না ব্যাককেল, খাবার টাইমে চলে আসছে, মেহমানের আসলে আক্কেল আছে, সেই জন্য মেহমান কি করছে? মাছের অর্ধেক খাইছে আর অর্ধেক বাকি রাখছে। এখন বলুন তো বাকি অর্ধেক কার প্লেটে যাবে? এই যে ছোট ছেলে বা মেয়ের প্লেটে যাবে। ওকে, মেয়ের প্লেটে, ছোট ছেলে বা মেয়ের প্লেটে যাবে। তাহলে ঋণকৃত মূলধন হোল্ডাররা লভ্যাংশ বা মূলধন ফেরত নেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে ওখান থেকে তারপরে কে পাবে? দ্বিতীয়ত কে পাবে? অগ্রাধিকার শেয়ার মালিকরা। অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মালিকরা লভ্যাংশ এবং মূলধন ফেরত দানকালে সাধারণ শেয়ার হোল্ডারদের পূর্বে কি পাবে? অগ্রাধিকার বা প্রায়োরিটি পাবে। তাহলে দ্বিতীয় দাবি হচ্ছে কার? অগ্রাধিকার শেয়ার মালিকদের। তার মানে তারা ঋণকৃত মূলধন হোল্ডারদের পরে কিন্তু সাধারণ শেয়ার হোল্ডারদের পূর্বে কি পাবে? দাবি পাবে। এখন দেখেন এখানে তো মাছ দুইজনে নিয়ে ফেলছে অর্ধেক অর্ধেক, এই প্লেটে কিছু ঝুল বা মরিচ লেগেছিল, এগুলো কে খাবে? বাবা খাবে? বড় ভাই খাবে? না, এগুলো কে খাবে? মা। তাহলে বলেন তো মার অংশটা কি সবার শুরুতে পাচ্ছে নাকি সবার শেষে পাচ্ছে? সবার শেষে। ঠিক সেমভাবে ব্যবসা প্রতিষ্ঠান যদি কখনো মূলধন ফেরত দেয় বা লভ্যাংশ প্রদান করে, লভ্যাংশ সবার শেষে পাবে, এটা হচ্ছে কে? সাধারণ শেয়ার হোল্ডাররা। অথবা ব্যবসা বিলোপ সাধনকালীন সময়ে মূলধন ফেরত দানের কথা আসলে সবার শেষে মূলধন ফেরত পাবে, থাকলে পাবে না থাকলে পাবে না, এটা হচ্ছে কে? সাধারণ শেয়ার হোল্ডাররা। তাহলে এটা হচ্ছে দাবি হচ্ছে কি? সবার শেষে। ওকে, এই দেখেন এই বিষয়টা যদি মনে রাখতে পারেন, আপনি সাধারণ শেয়ার কাকে বলে, অগ্রাধিকার শেয়ার কাকে বলে, ঋণকৃত মূলধন কাকে বলে, বা তাদের কি কি ক্যারেক্টার আছে, এগুলো কিন্তু আমরা সহজে অনুমান করতে পারি বা শিখতে পারি। ওকে, তাহলে বলেন পরিচালক নির্বাচিত হতে পারে কে? সাধারণ শেয়ার। পরিচালক নির্বাচিত হতে পারে না কে? অগ্রাধিকার শেয়ার মালিক এবং ঋণকৃত মূলধন হোল্ডাররা। লভ্যাংশ নির্দিষ্ট কার? অগ্রাধিকার শেয়ার মালিকদের। সুদের হার নির্দিষ্ট কার? ঋণকৃত মূলধন হোল্ডারদের। লভ্যাংশ অনির্দিষ্ট কার? সাধারণ শেয়ার হোল্ডারদের। বুড়াধিকার আছে কার? সাধারণ শেয়ার হোল্ডারদের। বুড়াধিকার নাই কাদের? ঋণকৃত এবং অগ্রাধিকার শেয়ার মালিকদের। দাবি সবার প্রথমে কার? ঋণকৃত মূলধন হোল্ডারদের। সাধারণ শেয়ার হোল্ডারদের পূর্বে দাবি কার? অগ্রাধিকার শেয়ার মালিকদের। সবার শেষে দাবি কার? সাধারণ শেয়ার হোল্ডারদের। এইভাবে আমরা যদি একবার বুঝে পড়তে পারি, নিকনেমগুলো যদি মনে রাখতে পারি, তাহলে খুব সহজেই কিন্তু এটা আমরা শেষ করতে পারবো। ওকে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ওকে, দেন নেক্সট টপিক, আমাদের নেক্সট টপিক হচ্ছে, দেখেন এই দীর্ঘমেয়াদী অর্থায়ন চ্যাপ্টারটা করতে গেলে কিছু র ম্যাটেরিয়ালস সম্পর্কে আমাদের জানা লাগবে। এখন র ম্যাটেরিয়ালস কি? যেমন আপনি যদি চা রান্না করতে চান, আপনার চা পাতা, চিনি, দুধ, পানি এগুলো লাগবে। এই উপকরণগুলো ছাড়া আপনি কিন্তু চা রান্না করতে পারবেন না। ঠিক সেমভাবে এখানে যে উপকরণগুলো দেখতেছেন, উক্ত উপকরণগুলা, উপাদানগুলা বাদ রেখে কখনো দীর্ঘমেয়াদী অর্থায়ন চিন্তা করা যাবে না। তার মানে দীর্ঘমেয়াদী অর্থায়ন চ্যাপ্টারটা যদি আপনি 100% 10 নাম্বার নিশ্চিত করতে হয়, তাহলে এই র মেটেরিয়ালসগুলো আপনার ভালোভাবে জেনে রাখা প্রয়োজন। ওকে, সো আমরা একটা একটা আলোচনা করতেছি। ফার্স্ট ওয়ান হচ্ছে ভ্যালু অফ বন্ড। বি দিয়ে ভ্যালু অফ বন্ডকে বোঝায়। ভ্যালু অফ বন্ডের বাংলা অর্থ হচ্ছে বন্ডের বর্তমান মূল্য, বন্ডের প্রকৃত মূল্য, বন্ডের অন্তর্নিহিত মূল্য। এই কথাটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? প্রশ্নে কিন্তু সরাসরি জিজ্ঞেস করবে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো, বন্ডের প্রকৃত মূল্য নির্ণয় করো, বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করো, ঠিক আছে? অথবা বলবে ভ্যালু অফ বন্ড ডিটারমাইন করো। ওকে, দেন এরপর হচ্ছে ফেস ভ্যালু। এফভি মানে হচ্ছে ফেস ভ্যালু, যেটাকে বাংলায় বলা হয় লিখিত মূল্য বা অভিহিত মূল্য। এটা কি জিনিস? দেখেন আপনি একটা 10 টাকার নোট তো নিশ্চয়ই সবাই দেখেছেন। 10 টাকার নোটে দেখবেন 4 কোণায় 10 4 বার লেখা থাকে, ঠিক আছে? 10, 10,
ঠিক আছে, 10 10 এইভাবে কিন্তু 4 বার লেখা থাকে। তাহলে দেখেন উক্ত টাকার গায়ে কয় টাকা লেখা আছে? 10 টাকা। ঠিক এই 10 টাকাটাকেই বলা হচ্ছে ফেস ভ্যালু। ঠিক সেম ভাবে একটা ঋণপত্র বা বন্ডের গায়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লেখা থাকবে, ধরুন 100 লেখা আছে, তার মানে এটা 100 টাকা দামের একটা বন্ড, এটাকে আমরা বলবো ফেস ভ্যালু। ওকে, এরপর হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু বা মেয়াদপূর্তি মূল্য। এখন ম্যাচুরিটি ভ্যালু কি, মেয়াদপূর্তি মূল্য কি? ধরেন আপনি 100 টাকা দামের বন্ডটা ক্রয় করেছেন, এখানে লেখা আছে I = 10%, N = 5, এভাবে লেখা আছে। এখন আপনি এই বন্ডটা তো নিজের কাছে রাখবেন, এখন 5 ইয়ার্স পর্যন্ত আপনি রাখছেন, এটা কিনছেন কত দিয়ে? 100 টাকা দিয়ে। এখন যেদিন 5 বছর হয়েছে ওই দিন কোম্পানি এটা আপনার কাছ থেকে কি নিবে? ফেরত নিবে। কি নিবে? ফেরত নিবে। এখন আপনি ফেরত দিতে গেলেন, এখন কোম্পানি আপনার কাছ থেকে কোন মূল্যে ফেরত নিবে? যে মূল্য আপনি ক্রয় করে নিয়েছেন? না, কোম্পানি আপনার কাছ থেকে বাজার মূল্যে ফেরত নেবে। যেদিন আপনি কোম্পানিকে শেষের দিন এটা ফেরত দিতে গেলেন বা কোম্পানি আপনার কাছ থেকে ফেরত নিয়ে আপনাকে টাকা দিয়ে দিবে রিটার্ন, সেদিন দেখতেছেন বাজারে এই বন্ডটা বিক্রি হচ্ছে 120 টাকা দিয়ে। তাহলে দেখেন আপনি ক্রয় করেছেন 100 টাকা, এটা হচ্ছে বন্ডের গায়ে লেখা আছে, এটা হচ্ছে ফেস ভ্যালু। এখন এই বন্ডটা আপনি বিক্রি করলেন, ফেরত দিলেন কোম্পানিকে কোন দিন? যেদিন বন্ডের ম্যাচুরিটি শেষ। বন্ডের ম্যাচুরিটি হবে কত বছরে? 5 বছর। ঠিক 5 বছরের 31শে ডিসেম্বর যেদিন ফেরত দিবেন ওই দিন গিয়ে সেল করতেছেন, বাজার মূল্যে কোম্পানিকে ফেরত দিয়ে দিচ্ছেন। এটার বাজার মূল্য হচ্ছে 120 টাকা, 120 টাকা। এই 120 টাকাকে বলা হবে ম্যাচুরিটি ভ্যালু। ওকে, এখন আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিতে পারি, খুব সহজ লাগবে তখন। ধরেন একজন নবজাতক, ধরেন যারা এই মুহূর্তে ক্লাস করতেছো, আমি ধরে নিলাম মিস্টার XYZ, কেউ একজন ক্লাস করতেছো, তুমি দুনিয়াতে যেদিন আসলা নবজাতক হিসাবে, আমি ভাবলাম সেদিন তোমার গায়ের ওজন ছিল 2.5 কেজি। ঠিক আছে, তার মানে তুমি নবজাতকের স্ট্যান্ডার্ড মেজারমেন্ট স্কেলে যখন তোমাকে রাখা হলো, তোমার স্ট্যান্ডার্ড ওজন ছিল, ওয়েট ছিল 2.5 কেজি। তার মানে এই 2.5 কেজি নিয়ে কিন্তু তুমি দুনিয়াতে আসলা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ফেস ভ্যালু। এখন তুমি কখন মরবা? ঠিক আছে, আমি ধরে নিলাম তুমি 50 ইয়ার্স 50 বছর বয়সে মারা গেলা। এখন 50 বছর বয়সে যেদিন মারা গেলা, মনে রাখবা যেদিন মরে যাবা ওই দিন হচ্ছে তুমি ম্যাচিউর, পৃথিবীর জন্য পরিপক্ক তুমি। ঠিক আছে, তাহলে তুমি ম্যাচিউর হয়েছে কত বছর বয়সে? 50 বছর বয়সে। এবং যেদিন ম্যাচিউর হয়েছো সেদিন তুমি মরার সাথে সাথে তোমাকে আবার ওয়েট স্কেলে তোলা হলো। ওয়েট স্কেলে তুলে দেখতেছে তোমার শরীরের ওজন হচ্ছে 65 কেজি। তাহলে বলেন তো, তুমি দুনিয়াতে যেদিন ম্যাচিউর হয়ে গেছো সেদিন কত কেজি ওজন নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছো? 65 কেজি। এই 65 কেজিকে বলা হবে ম্যাচুরিটি ভ্যালু। ওকে, এখন অনেক সময় আমরা দেখব ম্যাচুরিটি ভ্যালুকে ফেস ভ্যালু হিসাবে লিখব। ধরেন আমি সূত্রে ম্যাচুরিটি ভ্যালুর মান লিখব, কিন্তু ম্যাচুরিটি ভ্যালু আমাকে দেওয়া নাই, তখন কিন্তু আমরা ফেস ভ্যালুকে ম্যাচুরিটি ভ্যালুর মান হিসেবে কি করব? নিব। এখন এটা কেন? কারণ তুমি দুনিয়াতে 2.5 কেজি নিয়ে আসছো, ঠিক আছে, এখন তুমি তো XYZ এখন বেঁচে আছো বলে তো আমার ক্লাস করতেছো। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, এই তুমি মরবা কখন, তুমি কি জানো? না, আমি নিজেও জানি না। তাহলে যেদিন আমি মরবো সেদিন আমার শরীরের ওয়েট কত হবে সেটা তো আমরা জানি না। সেজন্য স্ট্যান্ডার্ড হিসাবে কোম্পানি বলতেছে আমি 100 টাকা দিয়ে বন্ডটা বাজারে আনছি, 5 বছর বাজারে এটা থাকবে। কিন্তু 5 বছর যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি কেমনে বুঝবো এটা কত টাকা দিয়ে মার্কেট থেকে আমাকে রিটার্ন নিতে হতে পারে? হয়তো 100 টাকার চাইতে কমও হতে পারে, 100 টাকার চাইতে বেশি হতে পারে, কিন্তু এক্সাক্ট ভ্যালু আমি জানি না। সেই জন্য স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিচ্ছে কোম্পানি যে আমি 100 টাকা দিয়ে বন্ডটা বাজারে ইস্যু করেছি, ঠিক 100 টাকা মূল্যেই আমি বাজার থেকে তুলে নিব, স্ট্যান্ডার্ডভাবে এটা ধরে নেওয়া হয়। সেই জন্য আমরা ম্যাচুরিটি ভ্যালুর মান দেওয়া না থাকলে ফেস ভ্যালুকে ম্যাচুরিটি ভ্যালু হিসেবে কি করব? সংজ্ঞায়িত করব বা মান ধরব। ঠিক আছে, দেন এরপর হচ্ছে YTM, এটাকে বলা হয় ইল্ড টু ম্যাচুরিটি। ইল্ড শব্দের অর্থ হচ্ছে আয়, টু ম্যাচুরিটি কোন দিনের আয়? বলা হচ্ছে টু ম্যাচিউর, যেদিন তুমি পরিপক্ক হবা ঠিক ওই দিন পর্যন্ত এই বন্ড থেকে যে আয় হবে ওইটাকে বলা হয় YTM। যেমন ধরেন আপনি 100 টাকা মূল্যের একটা বন্ড ক্রয় করেছেন,
এখন এই বন্ডে লেখা ছিল আই ইকুয়াল টু 10%, এন ইকুয়াল টু 5। এখন আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, আপনি 100 টাকার বন্ড থেকে প্রতি বছর 10% করে সুদ পাবেন, তাহলে প্রতি বছর আপনি কয় টাকা সুদ পাচ্ছেন? 10 টাকা। আচ্ছা বলেন তো, এই 10 টাকা সুদ কি শুধু প্রথম বছর দিবে, নাকি আগামী 5 বছর প্রত্যেক বছর 10 টাকা করে দিবে? প্রত্যেক বছর 10 টাকা করে দিবে। তাহলে 10 টাকা ইন্টু 5, তার মানে আপনি 5 বছরের সুদ পাইছেন কত টাকা? 50 টাকা। আচ্ছা বলেন তো, এই 5 বছরে যে সুদ পাইলেন 50 টাকা, এটাকে শুধু একবার প্রদান করা হয়েছে, নাকি প্রত্যেক বছর একবার করে প্রদান করা হচ্ছে? প্রত্যেক বছর একবার করে। সেই জন্য এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। কারণ মুনাফা জাতীয় আয় আমরা কোনগুলাকে বলি? যেগুলা নিত্য নৈমিত্তিক হয়, পুনঃ পুনঃ হয়, বারবার সংগঠিত হয়, এগুলা বলা হচ্ছে মুনাফা জাতীয় আয়। তাহলে 50 টাকাটা হচ্ছে ব্যবসার এই বন্ডে মুনাফা জাতীয় আয়। এখন 5 বছর হইল, 5 বছর হওয়ার পরে আপনি দেখতে পেলেন এই 100 টাকার বন্ডটা যেদিন আপনি ফেরত দিচ্ছেন কোম্পানিকে, ওই দিন বাজার এটা চলতেছে কয় টাকায়? 120 টাকায়। তাহলে দেখেন তো, আপনি বন্ডটা ক্রয় করেছেন 100, কিন্তু বিক্রি করেছেন কত? 120। তাহলে এই বন্ড থেকে আপনি আরও ইনকাম পেয়েছেন কত টাকা? 20 টাকা। তবে এই 20 টাকা যে ইনকাম পেয়েছেন, এই 20 টাকা কি প্রত্যেক বছর পেয়েছেন, নাকি 5 বছরে একবার পেয়েছেন? 5 বছরে একবার পেয়েছেন। সেই জন্য এই 20 টাকা ইনকামকে বলা হয় মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয়, অথবা এটাকে বলা হয় মূলধনায়িত আয়। মূলধনায়িত আয়, ঠিক আছে। এখন আপনি একটা বিষয় খেয়াল করেন, এই বন্ড থেকে আপনি টোটাল ইনকাম করলেন কত? 50 টাকা পেলেন 5 বছরে, 20 টাকা পেলেন, বিক্রি করতেছেন, তখন মূলধনায়িত আয়। তাহলে মুনাফা জাতীয় আয় হচ্ছে 50, মূলধন জাতীয় আয় হচ্ছে 70। তাহলে এই 70 টাকা ইনকাম আপনি কি প্রথম বছরেই পেয়ে গেছেন, নাকি বন্ডটা আপনার কাছে 5 বছর রাখার পরে পেয়েছেন? বন্ডটা কয় বছর রাখার পরে পেয়েছেন? 5 বছর। এই 5 বছর মিলে এই বন্ড থেকে ইনকাম হয়েছে কতটুকু? 70 টাকা। এই 70 টাকা যে ইনকাম হয়েছে 5 বছরে, এই 70 টাকাটাকে বলা হয় ইল্ড টু ম্যাচুরিটি। ইল্ড টু ম্যাচুরিটি। এখন এটাকে যখন আপনি পার্সেন্টেজে প্রকাশ করবেন, শতকরা হারে প্রকাশ করবেন, তখন এটাকে বলা হয় ওয়াইটিএম বা ইল্ড টু ম্যাচুরিটি। ওকে, তাহলে এক কথায় আমরা বুঝতে পারলাম, একটা বন্ড 5 বছর যাবত আপনি যদি নিজের কাছে রাখেন, অর্থাৎ এটার সম্পূর্ণ সময় ধরে যদি নিজের কাছে রাখেন, উক্ত বন্ড থেকে মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় সম্পূর্ণ যে ইনকামটা হবে, ওই ইনকামটাকে শতকরা হারে বা পার্সেন্টেজে প্রকাশ করলে আমরা এটাকে বলবো ওয়াইটিএম বা ইল্ড টু ম্যাচুরিটি, যেটাকে বাংলায় বলা হয় মেয়াদপূর্তি আয়ের হার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, দেন আমাদের নেক্সট টপিক হচ্ছে ওয়াইটিসি। ওয়াইটিসি কি জিনিস? ঠিক আছে, ধরেন ইল্ড টু কল বলতে কি বোঝায়? যেটাকে বলা হয় তলব আয়ের হার। ধরেন আপনি 100 টাকার একটা বন্ড ক্রয় করেছেন, এখানে দেওয়া ছিল আই ইকুয়াল টু 10%, এন ইকুয়াল টু 5, এভাবে দেওয়া ছিল। ঠিক আছে, এখন এভাবে দেওয়া ছিল, তার মানে এই বন্ডটা কোম্পানি আপনার কাছ থেকে ফেরত নিবে কখন? লিগেলি ফেরত নিবে 5 বছর পর, 5 বছর যেদিন হবে ওই দিন। এখন কোম্পানি কোনো একটা কারণবশত আপনাকে 3 বছর যেদিন শেষ হয়েছে, 3 ইয়ার্স, যেদিন ডিসেম্বরের 31 তারিখ, সেদিন আপনাকে নোটিশ করলো, আপনাকে তলব করছে, ডাক দিছে, ডেকে বলতেছে এদিকে আসেন, আপনি আমার বন্ড কিনছেন না? বলতে আসেন। তা আমি বললাম কি? বলছে ভাই আমার বন্ড আমার ফেরত দিয়ে দাও, আমার বন্ড আমার কি দিয়ে দাও? ফেরত দিয়ে দাও। ঠিক আছে, বল যে তুমি আমার কাছ থেকে বন্ডটা কিনছিলে 100 টাকা দিয়ে, তোমাকে আমি 120 টাকা দিচ্ছি, তুমি আমার 100 টাকার বন্ড 120 টাকা দিলাম, তুমি আমার বন্ড আমাকে কি দিয়ে দাও? ফেরত দিয়ে দাও। এখন বলেন তো, এই বন্ডটা কি ম্যাচিউর হওয়ার পর আমি ফেরত দিয়েছি, নাকি অর্ধেক দিয়ে কোম্পানি আমার কাছ থেকে নিয়ে ফেললো, আমাকে তলব করছে, ডাকছে, ডেকে বলছে আমার বন্ড আমার ফেরত দিয়ে দাও? তখন এই বন্ডকে বলা হবে ওয়াইটিসি, ইল্ড টু কল, তলব বন্ড বলা হয় এই ধরনের। এখন ইল্ড টু কল কি জিনিস? ঠিক আছে, তলব আয়ের হার কি জিনিস? এটা হচ্ছে, দেখেন আপনি আপনার কাছে রেখেছেন কয় বছর? 3 ইয়ার্স। তাহলে বলেন তো 100 টাকা ইন্টু 10%, আপনি প্রত্যেক বছর পেয়েছেন 10 টাকা, তাহলে আপনার কাছে বন্ড ছিল কয় বছর? 3 বছর। তাহলে আপনি এদিকে পাইলেন 30 টাকা, তাহলে এটা প্রতি বছর পাইলেন না? তাহলে এটা হচ্ছে কেমন ইনকাম?
মুনাফা জাতীয়। কেমন ইনকাম? মুনাফা জাতীয় ইনকাম। এখন আপনি বন্ড কিনেছেন 100 টাকা দিয়ে, কিন্তু কোম্পানি আপনার কাছ থেকে ফেরত নিচ্ছে কত টাকা নিয়ে? 120 টাকা নিয়ে। তাহলে এই 120 টাকা যদি আপনার কাছ থেকে ফেরত নেয় 120 টাকায়, তাহলে এইদিকে আপনার ইনকাম হইল কয় টাকা? 20 টাকা। তাহলে এটা কি প্রতি বছর হয়েছে নাকি 3 বছরে মিলে একবার হয়েছে? একবার হয়েছে, সেই জন্য এটাকে বলা হবে মূলধন জাতীয় আয়। ঠিক আছে, এখন মুনাফা জাতীয় মূলধন জাতীয় আয় মিলে টোটাল আপনার ইনকাম হয়েছে উক্ত বন্ড থেকে কয় টাকা? 50 টাকা। ঠিক আছে, কয় টাকা ইনকাম হয়েছে? 50 টাকা ইনকাম হয়েছে। এই 50 টাকা ইনকাম হয়েছে কত বছর পর্যন্ত? বন্ডটির যেদিন মেয়াদ শেষ ওই দিন পর্যন্ত, নাকি যেদিন আপনাকে ডাক দিছে ওই দিন পর্যন্ত? যেদিন আপনাকে ডাক দিছে ওই দিন পর্যন্ত, 3তম বছর পর্যন্ত। তাহলে 3তম বছর পর্যন্ত, যেদিন আপনার কাছ থেকে বন্ড ফেরত নিয়ে ফেলতেছে দেখে, সেদিন পর্যন্ত আপনার উক্ত বন্ড থেকে ইনকাম হচ্ছে 50 টাকা। এখন এই 50 টাকা কি আপনি কি শতকরা হারে প্রকাশ করতে পারবেন না? পার্সেন্টেজে। ঠিক আছে, শতকরা হারে প্রকাশ করে যে মানটা আসবে ওই মানটাকে বলা হয় তলব আয়ের হার। ওকে, আশা করি বুঝতে পারলাম। দেন আমাদের নেক্সট টপিক হচ্ছে কারেন্ট ইল্ড বা চলতি আয়ের হার। চলতি আয়ের হার। এখন চলতি আয়ের হার মানে আমরা বুঝে গেলাম, এখান থেকে বুঝি চলতি মানে চলমান বছর, তার মানে চলমান বছরের আয়ের হার বের করতে বলেছেন। ঠিক আছে, এখন দেখেন এই 100 টাকার বন্ডটা আপনি যে চলমান বছরে 10% সুদ পাচ্ছেন, ঠিক আছে, তার মানে 10 টাকা সুদ পাচ্ছেন। ঠিক আছে, এখন ধরেন এই বছর 1 বছর ধরে বন্ডটা আপনি রেখেছেন, এখান থেকে 10% হারে 10 টাকা সুদ আপনি পেয়েছেন। এই 10 টাকা সুদকে তখন আপনি যখন পার্সেন্টেজে প্রকাশ করবেন, তখন এই 10 টাকা সুদের হারটাই মূলত হচ্ছে কারেন্ট ইল্ড। ওকে, অথবা এভাবে বলা যায়, ধরেন আপনি 1 বছর রেখেছেন, বন্ডটা আপনার কাছে 10 টাকা আপনি পেলেন। এখন বাজারে বন্ডের দাম বৃদ্ধি পাওয়ার কারণে ধরেন 100 টাকার বন্ডটা আপনি 110 টাকায় বিক্রি করে ফেললেন, তাহলে ওইদিকে পাইলেন 10 টাকা, তাহলে টোটাল আপনি পাইলেন 20 টাকা। তাহলে এই চলতি বছরে উক্ত বন্ড থেকে আপনার ইনকাম হচ্ছে 20 টাকা। যখন এটাকে আপনি পার্সেন্টেজে প্রকাশ করবেন, তখন এটাকে বলা হয় চলতি আয়ের হার বা কারেন্ট ইল্ড। এরপর হচ্ছে ইন্টারেস্ট রেট অর রেট অফ ইন্টারেস্ট, যেটাকে আমরা বলি সুদের হার অথবা কুপন হার। মনে রাখবেন, কুপন হার বলতে সুদের হারকে বোঝায়। কুপন হার বলতে কাকে বোঝায়? সুদের হার। ধরেন আপনি 100 টাকা দিয়ে একটা বন্ড কিনেছেন, কোম্পানি বলতেছে আপনাকে 10% করে ইন্টারেস্ট দেওয়া হবে। এই 10% এই শতকরা হারকেই বলা হয় ছোট হাতের আয় বা আর, যেটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট অথবা কুপন হার বা সুদের হার। ওকে, দেন এখন অ্যাপ্লাই করার পরে আপনার আসছে কয় টাকা? 10 টাকা। 100 টাকা 10% হচ্ছে 10 টাকা। তাহলে এই 10 টাকা হচ্ছে সুদের পরিমাণ। এই সুদের পরিমাণকে বোঝানো হয় কি দিয়ে? বড় হাতের আই দিয়ে। এইটাই হচ্ছে সুদের পরিমাণ। তাহলে সুদের হার বললে শতকরা হারে। কি হারে? শতকরা হারে। আর সুদের পরিমাণ বললে কিসের অঙ্কে? টাকার অঙ্কে। ওকে, অ্যান্ড দেন এরপর আছে কস্ট অফ ডেফট অর প্রত্যাশিত আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার। এটা খুব বেশি ভালো করে বোঝা উচিত, কারণ এটা দিয়ে মূলত আমাদের চ্যাপ্টারের অনেক কিছু নির্ভর করবে। আর এই একটা চ্যাপ্টার দিয়ে কিন্তু আমরা চাইলে মূলধন ব্যয় চ্যাপ্টারটাও কিন্তু শেষ করে ফেলতে পারি, কারণ মূলধন ব্যয় চ্যাপ্টার এই চ্যাপ্টার করলে মূলধন ব্যয় চ্যাপ্টার আর কোনো কিছু থাকে না। ওকে, এখন দেখেন কস্ট অফ ডেফট মানে কি। ধরেন আপনি অ্যাজ এ বিনিয়োগকারী হিসাবে 100 টাকার একটা বন্ড ক্রয় করেছেন, এখানে লেখা আছে I = 10%, এখানে লেখা আছে N = 5। আচ্ছা বলেন, এই বন্ডটা আপনি এই বন্ডটাতে যখন বিনিয়োগ করবেন বা বিনিয়োগ করতে চাচ্ছেন, আচ্ছা বলেন তো অ্যাজ এ ইনভেস্টর হিসাবে আপনার কি একটা ইনকাম প্রত্যাশা করবেন না? করবেন, কারণ আমি একটা অ্যাসেটস কিনলাম, আমি একটা গাড়ি কিনলাম, আমি একটা ফ্যান কিনলাম, আমি একটা শেয়ার কিনলাম, তাহলে আমি বিনিয়োগকারী বা অ্যাজ এ ইনভেস্টর হিসেবে আমার একটা চাহিদা কিন্তু, একটা প্রত্যাশা কিন্তু ওটার প্রতি থাকবে, এক্সপেকটেশন কিন্তু থাকবে। এখন একজন বিনিয়োগকারী এক্সপেক্ট করতেছে এই বন্ডটা যদি আমি 5 বছরের জন্য ক্রয় করি, আমি আশা করতেছি এই বন্ড থেকে আমি 5 বছরে টোটাল 12% করে ইনকাম বুক করতে পারবো। টোটাল 12% কি করতে পারবো? ইনকাম বুক করতে পারবো। তাহলে অ্যাজ এ বিনিয়োগকারীর জন্য এটা হচ্ছে কি? এক্সপেক্টেড রিটার্ন, যেটাকে আমরা বলি প্রত্যাশিত আয়ের হার। তাহলে এটা হচ্ছে কি? প্রত্যাশিত আয়ের হার। এখন আমাকে বলেন এই 12% ইনকামটা বিনিয়োগকারীকে দিবে কে?
বিনিয়োগকারীতে প্রত্যাশা করতেছে 100 টাকার বন্ডের উপর আমি 12% কিন্তু ইনকাম করব, এটা আমার প্রত্যাশা, এক্সপেকটেশন। তাহলে এই এক্সপেকটেশনটা ফুলফিল করার দায়িত্ব কার? কোম্পানির। কারণ এই বিনিয়োগকারীতে 100 টাকা দিছে কাকে? কোম্পানিকে। তাহলে এই 12% বিনিয়োগকারীর প্রত্যাশিত আয়টা ফুলফিল করার দায়িত্ব কার? কোম্পানির। তাহলে আমাকে বলেন, কোম্পানি যদি 12% এই ইনকামটা যদি ফুলফিল করে, তো এটা হচ্ছে বিনিয়োগকারীর জন্য আয়, কিন্তু কোম্পানির জন্য এটা কি? ব্যয়। সেই জন্য এটাকে বলা হচ্ছে কস্ট অফ ডেফট। কারণ ঋণপত্রের মাধ্যমে আমি কোম্পানি যা ডেফট নিয়েছি, ধার নিয়েছি, ওই ধারের বিপরীতে আমার ব্যয় হচ্ছে 12%। কারণ বিনিয়োগকারী যাই প্রত্যাশা করতেছে তা যদি আমি ফুলফিল করি, তাহলে এটা বিনিয়োগকারীর জন্য আয় হতে পারে, কিন্তু আমি কোম্পানির জন্য কি? ব্যয়। তাহলে বিনিয়োগকারীর জন্য যেটা আয়, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সেটা ব্যয়। এখন ব্যবসা প্রতিষ্ঠান এই বাবদ নিল, টাকাটা ধার নিল বিনিয়োগকারীর কাছ থেকে, এখন এটা ব্যবসায়ী বিনিয়োগ করছে। আচ্ছা, বিনিয়োগ করার পরে একজন ব্যবসায়ীর প্রথম কনসার্ন কি থাকবে? প্রথম কনসার্ন থাকবে আমার মূলধন কত? 100। এই 100 টাকা দিয়ে আমাকে টাকা ইনকাম করতে হবে। আচ্ছা, সে কি আগে লাভের চিন্তা করবে? না, সে আগে চিন্তা করবে এই 100 টাকার বিপরীতে আমার বিনিয়োগকারীকে দিতে হবে কত টাকা? 12%। তাহলে এই 100 টাকা দিয়ে আমার প্রথম কনসার্ন হচ্ছে আমাকে ব্যবসা থেকে 12% ইনকাম তুলে আনতে হবে, যদি আমি আমার ঋণ হোল্ডারের প্রত্যাশা কি করতে চাই? ফুলফিল করতে চাই। তাহলে 12% এই 100 টাকার বিপরীতে 12% ইনকাম তুলে আনা, এটা কি প্রয়োজন নাকি অপ্রয়োজন? অবভিয়াসলি প্রয়োজন। ঠিক আছে, সেজন্য এটাকে বলা হয় প্রয়োজনীয় আয়ের হার। ওকে, তাহলে যাহাই প্রয়োজনীয় আয়ের হার, তাহাই প্রত্যাশিত আয়ের হার, তাহাই ঋণের ব্যয়। ওকে, তাহলে কস্ট অফ ডেফট আমরা বোঝাতে পারলাম। দেন আমাদের এখানে আর কোনো টপিক নাই, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আমাদের পরবর্তী স্লাইড দেখেন, আমাদের পরবর্তী স্লাইড হচ্ছে বন্ডের বর্তমান মূল্য, প্রকৃত মূল্য, অন্তর্নিহিত মূল্যের জন্য একটা সূত্র দেওয়া আছে। এই সূত্র দেখেন, আমি এই দীর্ঘমেয়াদী অর্থায়ন চ্যাপ্টারে অনেকগুলা সূত্র আছে, আমি অতগুলা সূত্র শেখাবো না আপনাকে, জাস্ট দুইটা সূত্র মনে রাখবেন। যদিও এখানে আসলে দুইটা সূত্রগুলো আমরা অলরেডি শিখে ফেলছি, ঠিক আছে, ওই দিকে আমি যাচ্ছি না, কারণ এটা বোঝাতে গেলে আরও 1 ঘন্টার ক্লাস প্রয়োজন, সো ওই দিকে যাচ্ছি না। দীর্ঘমেয়াদী অর্থায়ন চ্যাপ্টারটা করতে গেলে জাস্ট আমরা এই দুইটা সূত্র মনে রাখবো। একটা হচ্ছে বন্ডের বর্তমান মূল্য, প্রকৃত মূল্য, অন্তর্নিহিত মূল্য বের করতে গেলে আমরা এই একটা সূত্র মনে রাখবো, I into 1 minus 1 divided by 1 plus KD to the power by n divided by KD plus MB divided by 1 plus KD to the power by m। এই সূত্রটা মনে রাখবো। আর যদি বন্ডের আয়ের হার বের করতে বলে, কি বের করতে বলে? আয়ের হার। এখন আয়ের হার কোনগুলো পেয়েছি আমরা? YTM, তারপর হচ্ছে YTC, তারপর হচ্ছে CY, এগুলো সবগুলো কিন্তু আয়ের হার ছিল। দেখেন, এগুলো সবগুলো কিন্তু আয়ের হার ছিল। দেখেন, তলব আয়ের হার, চলতি আয়ের হার, মেয়াদ পূর্তি আয়ের হার। যদি YTM, YTC, CY বলে, তখন আমরা সব সময় এই সূত্রটা মনে রাখবো। এই সূত্রটা কি রাখবো? মনে রাখবো। যদি এই দুইটা সূত্র মনে রাখতে পারি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি 100% আপনি এখান থেকে 10-এ 10 পাবেন। ওকে, 10-এ 10 পাবেন। এখন এই কথাটা আমি মুখে বললাম, হয়তো আপনাদের বিলিভ হবে না, চলেন একবার প্রমাণ করে দেখি, ঠিক আছে। সো এখন এখানে দেখেন, আমি এটা একটা কোনো একটা বুট কোয়েশ্চেন ছিল, সো বুট কোয়েশ্চেনের সামারিটা আমি নিয়েছি, ঠিক আছে। এখন দেখেন, এখানে শ্যামলী কোম্পানি, হানিফ কোম্পানি, সৌদিয়া কোম্পানির 3টা বন্ড দিয়ে আছে। 3টা কি দিয়ে আছে? বন্ড দিয়ে আছে। তাহলে আমরা প্রথমে শ্যামলী কোম্পানির বন্ডটা দেখি। দেখেন, শ্যামলী কোম্পানির বন্ডের লিখিত মূল্য ফেস ভ্যালু হচ্ছে 1000, কুপন সুদের হার অর্থাৎ আয় বা ছোট হাতের আর হচ্ছে 10% প্রত্যাশিত আয়ের হার, অর্থাৎ যেটাকে আমরা কেডি নামে চিনি। কেডি হচ্ছে 8%, বাজার মূল্য সেল ভ্যালু হচ্ছে 1100 টাকা এবং মেয়াদ হচ্ছে 9 বছর, ঠিক আছে। তাহলে দেখেন, ধরেন এটার আমাকে ভ্যালু অফ বন্ড বের করতে বলেছে। কি বের করতে বলেছে? ভ্যালু অফ বন্ড। এখন ভ্যালু অফ বন্ডের সূত্র আমরা শিখলাম কয়টা? একটা, ঠিক আছে। তাহলে এটা কি শিখলাম? ভ্যালু অফ বন্ড। আমরা প্রথমে শ্যামলী কোম্পানি করতেছি, ঠিক আছে, এটা শ্যামলীর জন্য, অনলি শ্যামলী, ঠিক আছে।
এখন সূত্র কি শিখলাম? I ইন্টু থার্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 প্লাস KD টু দি পাওয়ার বাই n ডিভাইডেড বাই KD, থার্ড ব্র্যাকেট শেষ, প্লাস ম্যাচুরিটি ভ্যালু 1 প্লাস KD টু দি পাওয়ার বাই n। এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমার এখানে বড় হাতের আয় আছে, সবগুলো মেটেরিয়ালস আমার আছে কিনা আমরা একবার চেক করি, ঠিক আছে? বর্তমান হচ্ছে বড় হাতের আয়। আচ্ছা, বড় হাতের আয় মানে কি ছিল? সুদের পরিমাণ। আচ্ছা দেখেন তো এখানে সুদের হার দিয়ে আছে কিনা দেখেন তো, এই যে সুদের হার দিয়ে আছে। আচ্ছা, সুদের হার দেওয়া থাকলে সুদের পরিমাণ কি বের করা যাবে না? অবভিয়াসলি যাবে। আর সুদের হারটা সবসময় অ্যাপ্লাই করা হয় ফেস ভ্যালুর উপর। কোন ভ্যালুর উপর? ফেস ভ্যালু। তাহলে ফেস ভ্যালু হচ্ছে 1000, এটার উপর সুদ পাবে কত পার্সেন্ট? 10%। তাহলে 10% যদি সুদ পায় তাহলে সুদ পাচ্ছে কত? 100 টাকা। তাহলে আমরা বড় হাতের আয়টাও বের করলাম। আচ্ছা, এরপরে দেখেন তো কেডির মান দিয়ে আছে কিনা। 3 জায়গায় কেডি আছে, কেডির মানটাকে দিয়ে আছে, কস্ট অফ ডেট দিয়ে আছে, প্রত্যাশিত আয়ের হার 8%। ওকে, তাহলে এটাও ধরা যাচ্ছে। এরপরে দেখেন তো এন এর মান দেওয়া আছে, দেখেন 9 ইয়ার্স, 9 বছর দিয়ে আছে। এরপরে দেখেন তো ম্যাচুরিটি ভ্যালু দিয়ে আছে কিনা, দেখেন তো এখানে কোথাও ম্যাচুরিটি ভ্যালু দেওয়া আছে? নাই। এখন ম্যাচুরিটি ভ্যালু যদি দেওয়া না থাকে, আমি ম্যাচুরিটি ভ্যালু বোঝানোর সময় বলেছি আমরা অলওয়েজ ম্যাচুরিটি ভ্যালু হিসেবে কাকে কাউন্ট করব? ফেস ভ্যালুকে। কাকে? ফেস ভ্যালুকে। তাহলে আমাদের ফেস ভ্যালু দিয়ে আছে, তাহলে ম্যাচুরিটি ভ্যালুর জায়গায় আমরা কত লিখতে পারি? 1000 টাকা ফেস ভ্যালু লিখতে পারি। তাহলে দেখেন সব কিছুর মান দিয়ে আছে। তাহলে এই বন্ডের ক্ষেত্রে আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, এন এর মানও কিন্তু আমাকে দিয়ে আছে 9 বছর, আর আয়ের মানও কিন্তু আমাকে দিয়ে আছে 10 বছর, 10%। এই দুইটা জিনিস যদি কোনো একটা বন্ডের দেয়া থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে এই বন্ডকে বলবেন কুপন বন্ড। কি বন্ড? কুপন বন্ড। অথবা এটাকে বলবেন পরিশোধযোগ্য বন্ড। তার মানে সময়ের ভিত্তিতে হিসাব করলে এটা হচ্ছে পরিশোধযোগ্য বন্ড, আর সুদের হারের ভিত্তিতে হিসাব করলে এটা হচ্ছে কুপন বন্ড। তার মানে নির্দিষ্ট হারে কুপন দেওয়া হচ্ছে, সুদ দেওয়া হচ্ছে, সেজন্য এটা কুপন বন্ড। অথবা পরিশোধযোগ্যতার ভিত্তিতে হিসাব করলে 9 বছর পরে এই বন্ডটা কোম্পানি কি করে দিবে? পরিশোধ করে দিবে। তার মানে কোম্পানির বন্ড ফেরত নিয়ে আপনার টাকা আপনাকে দিয়ে দিবে, সেজন্য এটাকে কুপন বন্ড বা পরিশোধযোগ্য বন্ড বলা হয়। আর কুপন বন্ড বা পরিশোধযোগ্য বন্ডের সূত্র হচ্ছে এই সূত্রটা। দেখেন আমরা কিন্তু কুপন বন্ড পরিশোধযোগ্য বন্ড শিখছি সূত্র থেকে, আমরা কিন্তু কুপন বন্ড পরিশোধযোগ্য বন্ড জেনেই কিন্তু সূত্র অ্যাপ্লাই করি নাই। ওকে, তাহলে আমাদের শ্যামলী কোম্পানির সূত্র কোনটা অ্যাপ্লাই হবে আমরা বুঝে গেলাম। এই সূত্রটা বসাই আমরা ভ্যালু অফ বন্ড বের করতে পারি। ওকে, অ্যান্ড দেন আমরা এরপরে হানিফ কোম্পানিতে যাব। ঠিক আছে, হানিফ কোম্পানিটা একটু দেখি। এখন হানিফ কোম্পানির ধরেন আপনাকে কি বের করতে হবে? ভ্যালু অফ বন্ড বের করতে হবে। তাহলে এটারও আমরা ভ্যালু অফ বন্ড বের করি। ঠিক আছে, এখন আমরা সূত্র শিখছি কিন্তু একটা, ভ্যালু অফ বন্ডের সূত্র কি? আই ইন্টু 1 মাইনাস 1 প্লাস কেডি টু দি পাওয়ার বাই n ডিভাইডেড বাই কেডি প্লাস এমবি 1 প্লাস কেডি টু দি পাওয়ার বাই n। এটাই হচ্ছে সূত্র। এই সূত্রটাই শুধুমাত্র আমরা শিখলাম ভ্যালু অফ বন্ড বের করার ক্ষেত্রে। এখন হানিফ কোম্পানি লিমিটেডটা দেখেন, বলা হচ্ছে ফেস ভ্যালু 1000, কুপন সুদের হার হচ্ছে 12%, প্রত্যাশিত আয়ের হার অর্থাৎ কেডি হচ্ছে 15%, সেল ভ্যালু হচ্ছে 900, কিন্তু বয়স কিন্তু দেয়া নাই, বছর কিন্তু দেয়া নাই। ওকে, আচ্ছা আপনি একটা হিসাব করেন, বড় হাতের আয় এখানে বের করা যাবে? যাবে। তাহলে বের করি। বড় হাতের আয় ইকুয়াল টু ফেস ভ্যালু হচ্ছে 1000 ইন্টু কুপন সুদের হার হচ্ছে 12%, তাহলে আসে 120 টাকা। তাহলে বড় হাতের আয়টা বের করা যাচ্ছে। এখন দেখেন কেডির মানগুলো আছে কিনা দেখেন তো, এই যে দেখেন কেডির মান কিন্তু দেওয়া আছে 15% দেওয়া আছে। এমবি এখানে সরাসরি দেওয়া আছে নাই, কারণ এমবির মান যদি সরাসরি দেওয়া না থাকে আমরা কাকে ধরবো? ফেস ভ্যালুকে। তাহলে ফেস ভ্যালুও দেওয়া আছে, তাহলে অ্যাপ্লাই করা যাচ্ছে। কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে কি এন এর মান দেওয়া আছে? নাই। আচ্ছা এন এর মান যদি দেওয়া না থাকে, ধরেন এন ব্যতীত এই সম্পূর্ণ অংশের মান আপনি বের করলেন ধরেন 100, তাহলে 100-র উপর পাওয়ার কত? এন। আচ্ছা বলেন তো এটা সলিউশন আপনি জীবনে করতে পারবেন না? যে জিনিসটা সলিউশন সমাধান আমরা লাইফে করতে পারবো না, সেই জিনিসটা নিজের লাইফে রেখে কোনো লাভ
নেই, এটা ওটু কী করে দিতে হবে, ডিলেট করে দিতে হবে। ঠিক সেমভাবে আপনাদের লাইফেও এরকম অনেক কিছু আছে আজাইরা, যেগুলার সমাধান আপনি কখনো পাবেন না। সেই জন্য এখনও সময় আছে বাচ্চারা, ডিলেট করে দাও। আমিও ডিলেট করে দিলাম, এই যে ডিলেট করে দিলাম, ঠিক আছে, ডিলেট করে দিছি। এখন দেখেন এখানেও একটা এন আছে। আচ্ছা, এখানে যদি এন থাকে তাহলে বলেন তো এই অংশটার মান আপনি কখনো বের করতে পারবেন? জীবনে পসিবল? পসিবল না। আচ্ছা, যদি পসিবল না হয় এটা কি লাইফে রাখার দরকার আছে? নাই, মুছে দিব। কারণ যেটা লাইফে কোনো সমাধান হবে না, এটা সলিউশন হবে না, এটা কি করে দিব, ডিলেট করে দিব। বাচ্চারা তুমি ডিলেট করে দিবা আজকে থেকে, ঠিক আছে? তাহলে ডিলেট করে দিলাম, যেহেতু সলিউশন হবে না ডিলেট করে দিলাম। আচ্ছা, এখন বলতো এটা হচ্ছে মা, এটা হচ্ছে সন্তান, তাহলে মাকে যখন বাদ দিয়ে দিয়েছি সন্তান রাখার দরকার আছে? আরে সন্তানকে সহ ডিলেট করে দিব, ঠিক আছে, সন্তানকে সহ ডিলেট। তাহলে এখন বাচ্চারা বলতো এখানে সূত্র আর কি থাকে, আই ইন্টু 1/kd। তাহলে আই যদি 1-এর সাথে গুণ হয় সূত্র কি আসে, I/kd। এখন I/kd এটা কার সূত্র? আমরা কি বন্ড চিনেছি এখনো? না, বন্ড চিনা ছাড়া সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে বন্ড কোন বন্ড জানার প্রয়োজনে, জানা ছাড়াই সূত্র অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? এখন কোন বন্ড এটা একটু জেনে নিই। দেখ, এটা কি নাই, এন এর মান নাই। তার মানে এন এর মান যদি না থাকে, আনলিমিটেড, এন এর মান কত আমি জানি না, তাহলে বলতো এই বন্ডটা কখনো কি ম্যাচিউর হবে? না। এটা কি কোম্পানি কখনো বিলুপ সাধনের আগ পর্যন্ত পরিশোধ করবে? করবে না। তাহলে যে বন্ড কোম্পানি বিলুপ সাধনের আগ পর্যন্ত পরিশোধ করবে না, উক্ত বন্ডকে বলা হয় চিরস্থায়ী বন্ড বা অপরিশোধযোগ্য বন্ড। ওকে, তাহলে অপরিশোধযোগ্য বন্ডের সূত্র কোনটা, I/kd। তাহলে এটা হচ্ছে কার সূত্র, অপরিশোধযোগ্য বন্ডের সূত্র। তাহলে অপরিশোধযোগ্য বন্ডের সূত্র কি, I/kd। এখন টিচারকে কি এভাবে বের করে দেখাবি? না, দেখানো যাবে না। ট্রিক্স কখনো টিচারকে দেখানো যাবে না, ঠিক আছে? ওকে, দেন তাহলে আমরা হানিফ কোম্পানিও করে ফেললাম। এরপরে চল আমরা কি করব, সৌদিয়া কোম্পানিটা একটু দেখি। সৌদিয়া কোম্পানির ক্ষেত্রে আমরা ধর ভ্যালু অফ বন্ড বের করব। কি বের করব, ভ্যালু অফ বন্ড। এখন ভ্যালু অফ বন্ডের সূত্র শিখছি কয়টা, একটা। কি ছিল এটা, ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু I ইন্টু স্টার্ট ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস kd টু দি পাওয়ার বাই n ডিভাইডেড বাই kd, ঠিক আছে, প্লাস mb ডিভাইডেড বাই 1 প্লাস kd টু দি পাওয়ার বাই n। ওকে, এখন দেখ আমরা কি করব, সৌদিয়া কোম্পানি করব। দেখ ফেস ভ্যালু দিয়ে আছে না, নাই, আছে। এরপরে দেখ তো কুপন সুদের হার দিয়ে আছে, নাই, কুপন সুদের হার দিয়ে নাই। এরপর দেখ তো প্রত্যাশিত আয়ের হার দিয়ে আছে না, ক্যাডির মান দিয়ে আছে। এরপর সেল ভ্যালু দিয়ে আছে। এরপর দেখ এন এর মান কত বছর, 12 বছর দিয়ে আছে। আচ্ছা ভাই একটা কথা বল, এখানে কি বড় হাতের আয় বের করা পসিবল? পসিবল হইতো যদি এখানে ছোট হাতের আয়টা দেওয়া থাকতো, তখন আমরা ফেস ভ্যালুর সাথে আয়কে গুণ করে আমরা বড় হাতের আয় বের করতাম। কিন্তু এখানে কোনো অবস্থায় বড় হাতের আয় কি অর্থাৎ সুদের পরিমাণ কি বের করা পসিবল না, কারণ এখানে সুদের পরিমাণ দেওয়া নেই। ওকে, যদি পসিবল না হয় তোর একটা চিন্তা কর, এই আয়ের জায়গায় 0 বসালাম, কিন্তু কিছু দেওয়া নাই, মানে তো 0 না, 0 বসালাম। আচ্ছা 0 যদি বসাই তাহলে 0-র সাথে এটার মান ধর 1000 বের হয়েছে, এই অংশের মান বের হয়েছে ধর 1000 ধরে নিলাম। আচ্ছা 0-র সাথে যদি 1000 গুণ করি ফলাফল কি আসে, 0ই আসে, ঠিক আছে? তাহলে যেখানে ফলাফল 0 ওটার পিছনে দৌড়ানোর দরকার আছে না। মনুরা তোমরা একটু কম বুঝো, তোমরা যেটার ফলাফল 0 আলটিমেট ওইটার পিছনেও দৌড়াও, ঠিক আছে? বাদ দিয়ে দাও, এখনো সময় আছে, ঠিক আছে? তাহলে এটা লাইফ থেকে বাদ দিয়ে দিলাম, কারণ যেটার ফলাফল 0 সেটা আমার কাছে রাখার দরকার নেই। তাহলে বাকি আছে কি, mb ডিভাইডেড বাই 1 প্লাস kd টু দি পাওয়ার বাই n। এটা সব মান আছে কিনা দেখি। দেখ ফার্স্ট ওয়ান আছে mb। আচ্ছা বলতে এখানে mb এর মান সরাসরি দিয়ে আছে, নাই, না থাকলে কি এখানে ধরবো ফেস ভ্যালুকে, তাহলে ফেস ভ্যালু আছে। এরপরে kd এর মান দিয়ে আছে 10%। এরপরে দেখ n ইকুয়াল টু 12 ইয়ার্স দিয়ে আছে না, আছে। তাহলে এই অংশের সমান আছে কিনা নাই,
আছে। তাহলে এখন সূত্র কি বের করতে পারলাম, এমবি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি টু দি পাওয়ার বাই এন। এখন এটা কার সূত্র, কার সূত্র এটা একটু জানার প্রয়োজন, কারণ দেখে এখানে কি নেই, সুদের হার নেই, কুপন হার নেই। তাহলে আমরা জানি যে বন্ডের উপর নির্দিষ্ট হারে কোনো ধরনের সুদ প্রদান করা হয় না, তার মানে সুদের হার কেমন, জিরো। তাহলে এই বন্ডের উপর সুদের হার প্রদান করা হবে কেমন, জিরো। সেটাকে বলা হয় জিরো কুপন বন্ড। এখন জিরো কুপন বন্ডের সূত্র কোনটা, এমবি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি। এটাই হচ্ছে কার সূত্র, জিরো কুপন বন্ডের সূত্র। তাহলে এটা কেমন বন্ড, জিরো কুপন বন্ড। তাহলে বলতো জিরো কুপন বন্ড আমরা কেমনে চিনবো, যেটা কি নাই, সুদের হার দেওয়া থাকবে না, সুদের হার থাকবে না, স্পেসিফিক কোনো ইন্টারেস্ট পে করা হবে না, ওটাকে বলবো জিরো কুপন বন্ড। এখন বল জিরো কুপন বন্ড কেন ক্রয় করবি, কারণ এই বন্ডটা বাজারে বিক্রি হচ্ছে 2000 টাকা দিয়ে। এখন 2000 টাকা দিয়ে একটা বন্ড তুই কিনলি, কিন্তু কোম্পানি তোকে 1 টাকা ইন্টারেস্টও দিবে না। এখন তুই কেন কিনবি, কারণ এই ধরনের বন্ডগুলো বাজারে বিক্রি হয় অবহারে বা বাট্টায়। ধর 2000 টাকা অভিহিত মূল্যের একটা বন্ড কোম্পানি বাজারে আনলো, এবং আনার পরে তোকে বলতেছে যারা আগামী জুন মাসের মধ্যে আমার কোম্পানির বন্ড ক্রয় করবা তাদের কাছ থেকে আমি 1500 টাকা করে নিব। তার মানে তুমি 1500 টাকা করে বন্ডটা ক্রয় করবা, এবং এটার মেয়াদ হচ্ছে 12 বছর। যেদিন 12 বছর হবে সেদিন কোম্পানি তোমাকে কয় টাকা দিয়ে দিবে, 2000 টাকা দিয়ে দিবে। তাহলে মাঝখানে যে 500 টাকা বেশি পাচ্ছ, এটাই হচ্ছে তোমার লাভ, এটাই হচ্ছে বাট্টা, এটাই হচ্ছে অবহার। ওকে, তাহলে আমরা ভ্যালু অফ বন্ড, জিরো কুপন বন্ড, পরিশোধযোগ্য বন্ড, অপরিশোধযোগ্য বন্ড সূত্রগুলা কিন্তু ওই একটার মাধ্যমে কিন্তু শিখে ফেললাম। ঠিক আছে, এখন এরপরে একটা সূত্রের মাধ্যমে দেখেন আমাদের আর সূত্র বাকি আছে কয়টা, এই একটা সূত্র দিয়ে কিন্তু আমরা আরও 3টা সূত্র কিন্তু বের করতে পারবো। এই ধরনের ট্রিক্সগুলো পেতে বিস মাস্টারের সাথে থাকো। ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তী সেশনে অবশ্যই কিভাবে এই একটা সূত্র থেকে আরও 3টা সূত্র বের করা যায় সেটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং বিস মাস্টারের সাথে থাকো। সালামু আলাইকুম।